জয়তু শ্রী রামকৃষ্ণ। এই মুহূর্তে আছি কামারপুকুর, রামকৃষ্ণদেবের জন্মস্থান। আমরা 7:25 হাওড়া গোঘাট লোকাল ধরে ওই 10টা সাড়ে 10টা নাগাদ ঠিক এসে আমরা পৌঁছেছি কামারপুকুরে। প্রথমে পৌঁছে আমরা ভোগ গ্রহণ করলাম। ভোগ গ্রহণের পরে পাশে যে দ্রষ্টব্য স্থানগুলি আছে, যেরকম হচ্ছে ঠাকুরের যেখানে প্রথম ভাব সমাধি হয়েছিল, তারপরে হচ্ছে পাইনদের বাড়ি, এই যে পেছনেই রয়েছে হালদার পুকুর, এগুলো কয়েকটি স্থান ঘুরে দেখলাম। এরপরে আমরা যাব মায়ের বাড়ি, অর্থাৎ জয়রামবাটি। আমাদের বন্ধু পাঠিয়েছে, সখা পাঠিয়েছে, সাহাত পাঠিয়েছে। একটি আছে রামকৃষ্ণদেব, একটি আছে লাহাবাবুর ছেলে গয়া বিষ্ণু, দুজনে বন্ধু পাঠিয়েছে। লাহাবাবুর মেয়েটিকে ঠাকুর দিদি বলতেন, এর নাম ছিল প্রসন্নময়ী। ঠাকুরকে গোপাল গয়না এত যত্ন করেছিলেন, প্রসন্ন দিদি বিয়ের সময় গয়নাগুলো ধার দিয়েছিল। মা গয়না পরে ঘুমোচ্ছিল, ঠাকুর খুলে নিয়ে ফিরিয়ে দিয়েছিল। মা খুব কান্নাকাটি করেছিল। লাহাবাবুদের বিষ্ণু মন্দির মাটির নিচে আন্ডারগ্রাউন্ড আছে, মাঝে একতলা আছে, ওপরে একতলা আছে। যখন বর্গিরা লুটপাট করতে আসতো, লাহাবাবুরা মাটির তলার আন্ডারগ্রাউন্ডে লুকাতেন। বর্গিরা লুটপাট করে চলে গেলে লাহারা নিচের থেকে বেরিয়ে আসতো। রামকৃষ্ণদেবের 5 বছর বয়স, ঠাকুর আমাদের পাঠশালাতে পড়াশোনা না করেই মন্দিরে বসে মা কালীর ছবি আঁকছে, ধ্যান করছে। দিদি উকি মেরে দেখো, বাঁ দিকে ডান দিকে দরজা, ওই যে ঠাকুর বসে আছে, ওই কোন থেকে নিয়ে নাও। যোগ করেছে, বিয়োগ করে পালিয়ে যাচ্ছে, পড়াশোনা ভালো লাগে। যেটা বলছিলাম, বলো। এটা দেড়েগার মধ্যে ক্ষুদিরাম কামাপুর আগমন, লাউ ডেকে নিচ্ছে, থাকতে জায়গা দিল মন্দির। মাঠের ভেতরে যে রঘুবীর আছে সেটা অরিজিনাল বানিয়েছে। এই যে যোগীদের শিব মন্দির, মাঠের ভেতরে ঢেকি ঘর, এটা সেই ঢেকিটা বেলুর মাঠে আছে। ঠাকুরের মাঠে কি ছেলে প্রসব হয়েছিল, ঠাকুর উনের মধ্যে ঢুকে ছাই মাখছিল, ধনিমা বার করেছে। ঠাকুর মাঠের থেকে 5 সালে সাধু সেবা করতে জয়রামবাড়ি থেকে বিয়ে করে আনলো, লাহাবাড়িতে উঠেছিল। লাহাদা ঘরে গয়না ধার করেছিল, যেটা বলছিল প্রসন্ন দিদি গয়না ধার করে বিয়ে হয়েছিল। মা ঘুমোচ্ছে, গয়না খুলে ফেরত দিয়েছে। মা খুব কান্নাকাটি করেছিল। পরে ঠাকুর বালাগড়ি দিয়ে হাড়গড়ি দিয়ে মাকে বলেছিল সারা জীবন করে গা থেকে খোলো না। ঠাকুর দেহ রেখেছিল কলকাতা কাশীপুরে উদ্যানবাটি। মা তখন বারাজাটি খুলে গঙ্গার জলে ফেলে দিচ্ছে। ঠাকুর গঙ্গার ঘাটে মাকে দেখা দিয়ে বলছে, কি করছো, আমি মরি। এই পাঠশালাতেই ঠাকুর আমাদের 5 বছর বয়সে পড়াশোনা করেছে।
এই মুহূর্তে রয়েছি ঠাকুরের ভিটে বাড়ি দেরেগ্রামে। এটা এখন রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে রয়েছে। এই যে ঠাকুরের পৈতৃক ভিটে দেরেগ্রামে। কৌশিক কাকু, কাকিমা, মা রয়েছে, কিছু অভিজ্ঞতা শেয়ার করো। খুব ভালো লাগছে এসে, আস্তে আস্তে এই দেড়ে গ্রামের ঘটনাটা শুনলাম। ঠাকুরের পিতাকে আর কি এখান থেকে চলে যেতে হয়েছিল রঘুবীরকে সাথে করে নিয়ে, একটা মিথ্যা মামলার সাক্ষী দিতে বলা হয়েছিল বলে। তো এটাই আমাদের শিক্ষণীয় বিষয় যে মহাপুরুষদের জীবন কেমন হয়, তারা কিন্তু এই মিথ্যার সাথে আপোষ করেনি। তো দেখো, তার ঘরেই ভগবান অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন। কাকু, আজকে কাজল দিয়া রুম্বার জন্যই এখানে আসা, অনেক দিন ধরেই আমরা চিন্তা করছি। না না, মা ডেকেছে তাই এসছে। হ্যাঁ, যে আসবো আসবো, যাই হোক, নিমিত্ত তো একজন থাকে, সেই হয়তো নিমিত্তই এরা ঠাকুরই হয়তো পাঠিয়ে দিয়েছে এদের এই কাবার পুকুর জয়রামবাটি দর্শন করার জন্য। আর রামকৃষ্ণদেবের কথা বলতে গেলে, যে ঠাকুরের কথায়, আমাদের ঠাকুরের কাছেই, ঠাকুর যখন রামকৃষ্ণদেবের কাছেও গেছিলেন, রামকৃষ্ণদেব বলেছিলেন, বাহ, এ তো দেখছি ভরা কলসি, ঠেললেও নড়ে না, জন্মান্তরিত তো এদের করা আছে, এদের বেশি কিছু করতে হবে না। তাই সেই রামকৃষ্ণদেব আমাদের ঠাকুরের মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করিয়েছিলেন এবং ঠাকুরের বাবাকে বলেছিলেন, ওকে আমার কাছে মাঝে মাঝে নিয়ে এসো। তো ঠাকুর যখন রামকৃষ্ণদেবের কথা বলতেন, ঠাকুর একটা কথাই বলেছিলেন যে আমরা রামকৃষ্ণদেবেরই পদাঙ্ক অনুসরণ করি। যেমন রামকৃষ্ণদেব একটা কথা বলতেন, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে সব কিছু ঘোরাঘুরি, সব জায়গায় ঘোরাঘুরি করা যায়। ঠাকুর মহারাজও সেই একই কথা বললেন আমাদের, শঙ্করের মত গৌরাঙ্গের পথ, অর্থাৎ ভক্তিপথে অদ্বৈত জ্ঞান লাভ করা। জয় গুরু। অসাধারণ অসাধারণ। মা? জয়গুরু। আমি এই নিয়ে 3 বার এলাম। আমার না, বারবার এইটা একটা বড় ব্যাপার যে তুমি বারবার কেন এই কামার পুকুরে আসতে চাও, কি আছে এখানে? আমি আমার প্রতিবারই আসার জন্য এখানে ভীষণ মনটা উদ্গ্রীব হয়। তার কারণ এখানে আমি অরিজিনাল জিনিস পাই। এখানে কোনো নকলভাবে কোনো কিছু দেখানো নেই। অরিজিনাল ঠাকুরের জন্মভূমি, অরিজিনাল মায়ের জন্মভূমি, এবং সেগুলোকে আশ্রম কর্তৃপক্ষ কোনো নতুনভাবে ভেঙে চুরে অন্যভাবে কিছু করেনি, সেইভাবেই সেগুলোকে রক্ষণাবেক্ষণ করে রেখেছে। আমার এলে প্রাণ যেন আমি ফিরে পাই। ওইগুলো দেখে আমার চোখের সামনে আমি মনে করি এখন ঠাকুর সেই গঙ্গায় সেই হালদার পুকুরে স্নান করছেন, সেইখানে বসে উনি আমাদের জন্য, আমাদের দিকে তাকিয়ে বসে আছেন যে আয় আমাদের কাছে আয়। আমার যেন ওই দৃশ্যগুলো, আমি বই পড়ি, বইয়ের সাথে আমার ম্যাচ করে আমি সমস্ত কিছু বুঝতে পারি। এই কারণে আমাকে যে যতবার বলবে আমি ততবারই আসব, এবং এই মাটির প্রতি আমার একটা প্রবল পরিমাণে টান হয়ে গেছে। আমি সকলকে বলবো, সকলে আসুন, এই জায়গার প্রতি আকর্ষণ একটা অন্যরকম। জয় গুরু, জয় গুরু। এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে জয়রামবাটি। আচ্ছা, আগের দিকে সব মালবাহন চামচ দিচ্ছিল না না না, এইবার শুরু করেছি শোল এনে দেব। তাহলে এখন আমরা বাঁকুড়ায়, তাই তো? এখন আমরা বাঁকুড়া জেলায় আপনাকে স্বাগত। বাঁকুড়া জেলায় স্বাগত। হ্যাঁ, এটা তোমার গোঘাট থেকে যে লাইনটা সোজা এক্সটেন্ড হয়ে আসছে, বাঁকুড়া যাচ্ছে। গ্রামে কি যেখানে ও বলি, এই কি গো, মায়ের এখানে দিয়েছো তো কিছু? হ্যাঁ, আমাকে দাও।
মা চণ্ডী তো হচ্ছে দুর্গা নাকি? দুর্গারই তো আরেকটা রূপ। হুম, তিনটে জিজ্ঞেস করে নিতে হবে, ভুলে গেছি। কত কালের প্রতিষ্ঠিত বোঝো, মায়ের আগের থেকে, মা যবে থেকে তো এটা প্রাধান্যতা দিল তবে থেকে আরো নাম করা। আচ্ছা, সিংহবাহিনী মন্দিরে বিশেষত্বটা কি? বিশেষত মা আমাদের সারদা মা যখন কলেরা হয়েছিল, পেটের রোগে বহুদিন বিছানা সজ্জা হয়েছিলেন, দীর্ঘদিন ছাড়ছিল না, তখন তিনি এই পুকুরের ওখানে পাড়েই বসে থাকছিলেন, এত পায়খানা হচ্ছিল। তখন দক্ষিণেশ্বর থেকে বাবা রামকৃষ্ণদেব তার ভাইয়ের ছেলেকে বলছে যে হ্যাঁ রামনের খুঁড়ির কী অবস্থা, যা একটু নিয়ে আয়, কবরেজ টবরেজ দেখা। তখন এসে দেখছে মা হামাগুড়ি দিতে দিতে এই সিংহবাহিনীর মন্দিরে এসে এখানকার মাটি মুখে দিয়ে খেয়ে উনি ভালো হয়ে গেছেন। সেই থেকে এই সিংহবাহিনী সারা গ্রাম ছড়িয়ে গেল তার মাহাত্ম্য, সেই মাই প্রতিষ্ঠা করে গেছিলেন এর মহিমা। এই তো মা চণ্ডী, মা সিংহবাহিনী, মা মহামায়া, মা মনসা। মা চণ্ডী, মা সিংহবাহিনী, মহামায়া, মা মনসা। শ্বশুরবাড়ি গেল দুটো করে তাহলে তোমার এখন 79। আচ্ছা, খালি পায়ে ও বলছে অভ্যস্ত নয়। এখনো খালি পায়ে এই সাইকেল নিয়ে কোথায় যাচ্ছ? এই মশনাপুর বলে একটা গ্রাম আছে, ওখানে কফিপু আনতে আছে। আচ্ছা, ওই কফিপু নিয়ে এসে মাছে লাগাবো। বাহ, এখনো চাষবাস করো? বাহ, ছেলে মেয়ে, হ্যাঁ, কয় ছেলে মেয়ে? আমার 2 ছেলে 1 মেয়ে। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, সকলের বিয়ে হয়ে গেছে। মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলেদের এর একটি ছেলে, ওর একটি ছেলে, এই যে আমাদের। বাহ, মেয়ের বাড়ি কোথায়? মেয়ের বাড়ি বৈতল। বৈতল, বিষ্ণুপুর যেতে বৈতল। মথুর বাবু ইয়ে করেছিল, সহযোগিতা করেছিল যে এমন আমি ডাক্তারকে দেখাবো, কলকাতার সেরা ডাক্তার, ওর উপরে কোনো ডাক্তার নেই। বলে কাকে দেখাবে? ঠাকুর বলেছিল, বলে বিধান রায়কে দেখাবো। বলে সেসব ডাক্তার পাবে না, বলছে আমি দেখাবো। মথুর বাবু গিয়ে বিধান রায়কে বলল যে আমার ছোট ঠাকুরের স্ত্রী এসেছে, আমাকে তাকে দেখে দিতে হবে। তো মা সেখানে যেতে হয় রে। ডাক্তার বিধান রায় এসেছিল রানী রাসমণির বাড়িতে, কুঠির বাড়িতে এসে মাকে চিকিৎসা করেছিল, রোগ ভালো হয়নি। ভালো হয়নি। মা শারদামণি হচ্ছে স্বয়ং কালী, আর সিংহবাহিনী হচ্ছে স্বয়ং দুর্গা। ওই 2 বোন, ওরা 2 বোন, এদের মধ্যে কোনো তফাৎ নেই। যেমন কালী কৃষ্ণর কোনো তফাৎ নেই, তেমনি দুর্গা আর কালীর কোনো তফাৎ নেই। জগদ্ধাত্রীর সঙ্গে এর সঙ্গে মেল আছে, কোনো তফাৎ নেই। ও মা, এই জায়গায় দাঁড়িয়ে মানুষ আমরা কত অধঃপতনে নেমেছি, আমরা কত নির্বোধ, আমাদের বোধ শক্তি বলে কিছু নেই, আমাদের বিবেক বুদ্ধি কিছু নেই। আমরা কি করছি? শুধু আমাদের কি করে আমি খাবো, আমার ছেলেটা খাবে, আমার পরিবার খাবে, আমারটা শুধু চিন্তা করছি। এই হচ্ছে আমাদের জগৎ। কিন্তু মা কি বলে গেছিল যখন কলকাতা থেকে ঘুরে এসেছিল, ওই মহারাজ শরৎ মহারাজ বলেছিল, মা তুমি তো শ্বশুরালয়ে থাকবে, তুমি তো বাপের আলয়ে থাকতে পারো না, তো বাপের আলয়ে কেন থাকবে তুমি বলেছো? তুমি তো তোমাকে জিজ্ঞেস করলুম তুমি কোথায় থাকবে, বললে আমি জয়রামবাটিতে থাকবো। কেন মা, তোমার শ্বশুরালয়ে থাকবে না? তোমার তো সেখানে কোনো অভাব নেই, আমরা তো আছি। বললে ওরে জয়রামবাটি মনুষ্য বড় দুস্থ রে, তারা একবেলা খেতে পায় না, অধিকাংশ লোক খেতে পায় না। তাহলে তাদের জন্য আমি যদি সেখানে গিয়ে যাই, তা মা তো জানে যে আমি স্বয়ং লক্ষ্মী, মা জানে স্বয়ং লক্ষ্মী আমি। লক্ষ্মী যেখানে বিরাজ থাকে সেখানে মানুষ অভুক্ত থাকতে পারে না। একবেলা হলো, একসাথে হলো, আধার জোটে। তা এই জায়গায় মা এসে বললে জয়রামবাটির মনুষ্যকে আমি ভালোবাসি, এই জন্য আমি জয়রামবাটি থাকবো। মা জয়রামবাটি বিরাজিমান, যে আজকে শতছিন্ন কাপড় পরে দিন যাপন করেছে, শালপালা খেয়ে, যখন থেকে এই জয়রামবাটিতে আবির্ভাব হয়েছে, জন্মেছে, তখন থেকে সোনা কোঠায় আমাদের জ্যাঠামশাই, আমাদের বাবা, মা দেখেননি, বাবা দেখেছে। আমার পিসিমা 96 বছরের বয়সে মারা গেছে, আজ থেকে সে 40 বছর আগে মারা গেছে।
তখন আমার পিসিমা আমাদিকে গল্প করতো, আমাদিকে বলতো এই সারদা মায়ের এই কাহিনী আমরা এতটুকু দেখেছি এ পর্যন্ত। আর আমার পিসিমার বিয়ে হয়েছিল 7 বছর, সারদা মায়ের বিয়ে হয়েছিল 5 বছর 3 মাসে। 5 বছর 3 মাস যখন বয়স হয় তখন শিওর শান্তিনাথ টোলায় মামা বাড়ি, ঠাকুরের মামা বাড়ি, আর ঠাকুরের পিসি বাড়ি, আচ্ছা, আর মায়ের মামা বাড়ি, সারদা মায়ের মামা বাড়ি। তো সারদা মা শ্যামাসুন্দরী দেবী গেছিলেন ওইখানে, ওই শান্তিনাথের গাজন দেখতে। ওখানে শান্তিনাথ বিখ্যাত, শান্তিনাথের গাজন দেখতে। এমন সময় গান হবে, প্রচুর লোক বসে আছে, ওর দিদিমা সারদার দিদিমা কাছে আর মাসি কাছে। আর দিদিমা প্রশ্ন করছে, সারু এত লোক এখানে বসে আছে, কোনটাকে তুই জামাই করবি বললি, কি কে তোর বর হবে? তখন আঙুল বাড়িয়ে বলেছিল ওই যে আমার বর, ওই আমার বর। তো তখন থেকে ঠাকুর রামকৃষ্ণদেব জয়রামবাড়িতে একবার দেখাশোনা হয়েছিল, তখন রামকুমার বেঁচে ছিল। তারপরে ওর বড়দাদা রামকুমার, যে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের যে বড় ছেলে, ঠাকুর রামকৃষ্ণদেবের যে বড়দাদা, উনি কলকাতার ঝামাপুকুরে টোল করেছিল, ওইখানে থাকে। তারপরে ওখান থেকে লিজিয়ে, ভাইকে লিজিয়ে ওইখানে টোলেতে কিছু কাজকর্ম করানো বা দাদার একটু যত্নার্থী করা। আর এখানে তো এই হালদার পুকুর, এখানে ওইখানে সেইখানে যোগীদের শিব মন্দিরে এটা হতে ঘুরে বেড়াতেন, খেজুর তলায় করে ঠাকুর ছেলেবেলায়। তো ওইখানে বলেছিল যে ওই আমার বর। এখানে একটা দেখাশোনা হয়েছিল, এখানকার লোক, ওই মুখোজিদের বাড়িতে এখানকার লোক বলেছিল যে ওই ছেলেটি খেপা, পাগল, ওর সঙ্গে আমরা মেয়ের বিয়ে দেবো। কিছুদিন বাদে হলধারী ঠাকুর বলে শিওরে বাড়ি ছিল, হলধারী ঠাকুর, রানী রাসমণি পূজারী ছিল, বিষ্ণু মন্দিরের পূজারী, মনে হচ্ছে বিষ্ণু মন্দিরের পূজারী হলধারী ঠাকুর। তো ওকে বলেছিল যে হলধারী দাদা তুমি বাড়ি যাচ্ছ, তুমি আমার মাকে খবর দিয়ে যাবে, আমার মা নাকি আনচান করছে যে আমার বিয়ে দেবে। আর জয়রামবাটির মেয়ে আমার খুঁটো বাঁধা হয়ে আছে, খুঁটো বাঁধা আছে, তা আর কোথাও মেয়ে দেখতে যেতে হবে না। তীর্থপ্রসাদে হলধারী ঠাকুর এসেছে শিওরকে। হলধারী ঠাকুর এইখানে জয়রামবাটির বার্তা নিয়ে আর কামারপুকুরে গেছে, যে মামিকে বলেছে, মানে চন্দ্রামণিকে বলেছে যে মামি আজকে যেখানে গদারের বিয়ে হবে সেখান থেকে আমি খবর নিল না। বাবা কোথা নেই? না জয়রামবাটি। না আমি জয়রামবাটি হবে না, জয়রামবাটি তারা আমাদেরকে প্রত্যাখ্যান করেছে, সেই বংশেতে বা সেইখানে আমি জয়রামবাটি বিয়ে ঘর করবো। ঠাকুর ওখান থেকে বলে পাঠিয়েছে হলধারী ঠাকুরকে যে ওইখানে আমার খুঁটো বাঁধা আছে মেয়ে, তো কোথায় তোমরা দেখতে যাচ্ছ? তারপরে ওই লাহাবাবু এলো, এসে ওদের সাথে কথা বললো। ওই 3 মাসের মধ্যে ওখানে যখন দেখায় তখন 5 বছর, আর বাকি 3 মাসের মধ্যে ওর বিয়ে বাড়ি এখানে চুকাচুকি হলো, বিয়ে হয়ে ঠাকুর চলে গেলেন কলকাতায় ঝামাপুকুরে। ঠাকুরের যে দাদা ছিল, এই নামটা বললুম ভুলে গেলুম, রামকুমার। হ্যাঁ, রামকুমার ঝামাপুকুরের টোলেতে ওই টোলের লেখাপড়া শেখাতো, যারা ওই পণ্ডিত হবে পাণ্ডিত্য করত। সেখান থেকে রানী রাসমণি যখন তাকে স্বপ্ন দেওয়া ঠাকুর, রানী রাসমণি কালীর মূর্তি করেছিল, কালী মূর্তি করে ওই পাটাতনের ভেতরে বাস্কর মধ্যে রেখে দিয়েছিল। ওইখান থেকে রানী রাসমণিকে বারে বারে বলছে যে তুই আমাকে বাস্কর মধ্যে রেখে দিবি বন্দি করে, তুই আমাকে ওখানে নিয়ে যা, নিজে ওখানে পুজো কর। রানী রাসমণি আগে গঙ্গার পাড়টা বানাবার জন্যে চেষ্টা করল, যে কোনোদিন যদি গঙ্গা খেয়ে যায় তাহলে মন্দির যদি আমি করি মন্দির ভেঙে যাবে। তাতে করে ও গেল, কিন্তু তখনকার ব্রাহ্মণ সমাজ, বৈষ্ণব সমাজ, আর তখন ব্রিটিশ আমল, ব্রিটিশকে তারা বলাবলি করতে, ব্রিটিশ বললে বাঁধতে দেওয়া যাবে না। এখানে কি হবে না, এখানে মা ভবানীর মন্দির হবে,
রানী রাসমণির কালী মন্দির হবে, দক্ষিণেশ্বরের মন্দির হবে। বলে না, এখানে পার বাঁধানো দেওয়া যাবে না, মন্দির এখানে করতে দেওয়া যাবে না। তো ওই ঝামাপুকুরে যে পণ্ডিত ছিল ওকে নিয়ে গেল, যে বললে রামকুমার আমি বিরাট সমস্যায় পড়েছি, এদিকে আমার মা তাগাদা দিচ্ছে, ওইদিকে ওরা তাগাদা বলছে না হবে না, আমি কি করি? মা তোমার সব হয়ে যাবে। তারপরে মন্দির হলো, পার বাঁধানো হলো, মন্দির হলো। এবারে ঠাকুর প্রতিষ্ঠা করবে, তেমন সময় ব্রাহ্মণ পণ্ডিত বলে বসলো, বলে ওইখানে যদি রানী রাসমণি ওই পুজো করে, প্রতিষ্ঠা করে, ওইখানে প্রসাদ কেউ খাবে না। কেন না, রানী রাসমণি কৈবর্তের মেয়ে, কৈবর্তের মেয়ে, আর ওই কৈবর্তের মেয়ের প্রসাদ কেউ খাবে না, উনির জাত, ওর প্রসাদ কেউ খাবে না। তখন বললে যে বাবা কি হবে রামকুমার, তুমি বলো, আমাকে বলো। বহু পণ্ডিত আছে, বিষ্ণুপুর থেকে পণ্ডিত পর্যন্ত লিখে এসলো, বিষ্ণুপুরের পণ্ডিত পর্যন্ত। তো এত পণ্ডিত তার পাণ্ডিত্য জোর ছিল, সে বলেছিল মা তোমাকে একটা কথা বলি, রানী রাসমণিকে বলেছিল, তুমি আমার নামে কোনো ব্রাহ্মণের নামে মন্দির প্রতিষ্ঠা করো, ঠাকুর জানবে তুমি রাসমণি, তুমি তোমার ঠাকুর, আর জগৎ জানবে যে না ব্রাহ্মণের ঠাকুর, ব্রাহ্মণ প্রতিষ্ঠা করেছে। তাহলে সেই জায়গায় মা কোনো আপত্তি আছে? বলে না না, এ তো বিরাট খুব সহযোগিতার কথা, খুব সহানুভূতি, এবং এটাই ঠিক। তাহলে সব প্রসাদও সবাই খাবে, মন্দিরও প্রতিষ্ঠা হবে, ঠাকুরও প্রতিষ্ঠা হবে, আর সমস্যার সমাধান হয়ে যাবে। তো ও মা, এই কথা বলি, এই যে ঠাকুরের কথা, মার কথা, এই সিংহবাহিনীর কথা আমি অসই করতে পারিনি। টিপ এই যে এখন সব দরখাস্ত দিতে হচ্ছে, কি হচ্ছে এই যে এফআইআর, এখন তো বহু যে মরে যাচ্ছে বলছে এই এফআইআর জন্য মরে গেল, তাকে সঙ্গ করে নিয়ে যাচ্ছে, বলছে কেউ খিচ্ছে, দেখো ওখানে বলছে অমুক লোক খিচ্ছে। আর যেমনি সে মরণাপন্ন হয়ে গেল, তাকে গিয়ে বলে দিয়ে এলো যে তুমি যেমনি মরে যাবে তুমি বলবে এফআইআর জন্য মরে, এফআইআর জন্য। ঠিক আছে, আচ্ছা যাই হোক, সেটা আমি উচ্চারণ করতে পারছি না, ওর জন্য মরে গেল। কেন না, টেনশন, আমার ছেলেপুলেদের কী হবে, আমার কী হবে যদি বাংলাদেশ পাঠিয়ে যায়, সেখানে যেহেতু আমি থাকতে পারবো না, সেখানে কোথায় থাকবো? এগুলো বিতর্কমূলক আলোচনা, কঠিন এগুলো কষ্ট। ঢোকানো যাবে না। এই জায়গাতে মানুষ কি হচ্ছে না, কিছু মরেও যাচ্ছে, হয়তো কেউ একটা দুটো মরছে ওইভাবে, এটা বলাও যাবে না, আমি না করতে পারবো না। ধাম আসবে, আমরা আসছি তো। এনার কাছ থেকে এক অমূল্য কথাবার্তা জানতে পারলাম। এবার আপনার একটু পরিচয়টা দিন। নিমাই মণ্ডল আমার নাম, হ্যাঁ, বাড়ি জয়রামবাটি, মণ্ডল ফ্যামিলি। আচ্ছা, আর এই মন্দিরের সাথে আপনার পারিবারিক কি সম্পর্ক? পারিবারিক আমার বংশের ঠাকুর, আমার বংশের কুলদেবতা, উনি সিংহবাহিনী মা আমার বংশের কুলদেবতা। আজকে নাই করে 1000 বছর আগে কৈলাস মণ্ডল নামে একজন মহাপুরুষ জন্মেছিল এই মণ্ডল বংশে। বর্ধমান শেয়ারা বাজারে চাকরি করতো, সে লেখক ছিল, কিছু লেখাপড়া জানতো, লেখালেখি করতো। তো ওইখান থেকে এসে জয়রামবাটিতে ওই আমুদর নদে ছিল মা, আমুদর নদে, ওইখান থেকে স্বপ্ন দিয়ে মাথায় করে এনে এই যে বিরাজমান। হ্যাঁ, মায়ের গঙ্গা বলা হয়, মায়ের গঙ্গা। হ্যাঁ, কোঠা কইলে মানে কোথায় হয়ে যায় মা। ভালো লাগে। এতগুলি কথা বললুম, এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, এর মধ্যে যদি কোনো গাফলতি আমার থাকে, আমাকে মার্জনা করবেন। অসম্ভব। জয় রামকৃষ্ণ, জয় রাম, জয় রামকৃষ্ণ। মন্দিরের গেট খুলে গেছে এখন।
বাবার নাম জিজ্ঞেস করো। রান্নাঘরে গন্ধ পাচ্ছি। হুম বলো। রান্নার জায়গাটা এলেই মনে হচ্ছে যেন মায়ের সেই সত্যি করেই রান্নাঘর। সেই মুড়ি ভাজার ধামা, সেই মুড়ি রাখার কৌটো, মানে অরিজিনাল মনে হচ্ছে রান্নাঘর। দেখেন কত বছর পরে, আর এটা তো মায়ের বাড়ি, মায়ের ঘর। একদম মুখের এই জায়গাটা নাকটা শ্যামা সুন্দরী সাক্ষাৎ ভগবান এরা। দেখুন সেই ঘরকে এগুলো এমনি ব্যবস্থা করে, কিন্তু সেই ঘরের স্ট্রাকচারটা তো আছে। সেইটা তবে তো 5 বছরের ও মানে এইখানেই বিয়ে করতে হবে। ফুচকা থেকে শুরু হলো নাকি? এবার হবে চপ, তারপরে আর কি কি খাওয়া যায় দেখি। এই হলো হিঞ্চার চপ। অনেকক্ষণ থেকে ভাবছি যে এটা কোথায়। জয়রামবাটি দর্শন হয়ে গেছে, এবার যাচ্ছি কামারপুকুর, আবার রিটার্ন যাবো সন্ধ্যা আরতি দেখে, তার কিছুক্ষণ পরেই রওনা দেবো। আছে ওটা নিয়ে ভবতারিণী মন্দির। ভাবতে পারা যায় এই শ্মশানে বসে ঠাকুর এই বটবৃক্ষের তলায় বসে ধ্যান করতেন। এখন এই শ্মশান, ভাবতেও কিরকম লাগে। চপ, মুড়ি, চা। ও দারুণ ট্রিপ চলছে। তাকাও, চপ, মুড়ি, চা। এই যা হেলেঞ্চার চপ খেলে, ফুচকা খেলে, এখন খাচ্ছ আলুর চপ, মুড়ি, আবার সাথে চা। এবার আর কি কি খাবে? ও সাদা বোঁদে, জিলিপি। আচ্ছা, দারুণ চলছে কাকু ট্রিপ। হ্যাঁ, जानत नाही যাও। নাও বোঁদে নিয়ে নাও। সাদা বোঁদে কত করে? 140 টাকা কেজি। 140 টাকা কেজি। 500 দিন। কামারপুকুরের এই বিখ্যাত সাদা বোঁদে। হ্যাঁ, আর জিলিপি আছে তো? একদিনের এই ঝটিকা সফর কমপ্লিট। কামারপুকুর, জয়রামবাটি, এবার বাড়ির পথে। খুব সুন্দরভাবে আজকে সারাদিন পূর্ণভূমিতে কাটিয়ে এই যাত্রা শেষ। এখন বাড়ি ফেরার পালা। এবার মনের আনন্দ নিয়ে বাড়ি ফিরছি। এই মুহূর্তে আছি ব্যান্ডেলে। ব্যান্ডেল থেকে যাব নৈহাটি, কাকিমারা বাড়ি যাবে আর আমরা যাব কাঁচরাপাড়া। টাটা।